আপনারা এটিএন নিউজ দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। সঞ্চালনায় আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। আমরা আজকে কথা বলবো স্বাস্থ্য ব্যবস্থায় রোগীর অধিকার কোথায়। একটি সরকারি হাসপাতালে গেলে দেখা যায় একজন চিকিৎসকের সামনে শতাধিক রোগী, ওয়ার্ডে শয্যার চেয়ে রোগী বেশি, আর চিকিৎসা সেবার জন্য যেন অনন্তকালের অপেক্ষা। অন্যদিকে বাজারে দেদারসে বিক্রি হচ্ছে নকল এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে ব্যবস্থা, এই ব্যবস্থায় আসলে সবচাইতে ভুক্তভোগী বেশি কারা হচ্ছে? রোগী নাকি সীমাবদ্ধতার মাঝে থাকা চিকিৎসক? আমরা কাকে বলতে পারি? নাকি এটাও বলা যেতে পারে যে পুরো চিকিৎসা ব্যবস্থাই ধীরে ধীরে একটা পণ্যে পরিণত হচ্ছে? আজ আমরা মুখোমুখি বসে এই অস্বস্তিকর প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন মোহাম্মদ লোকমান হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজন। কেমন আছেন? ধন্যবাদ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, একজন চিকিৎসক দিনে যদি 200 জন করে রোগী দেখেন, সেখানে কি আসলে আদৌ চিকিৎসাটা, প্রপার চিকিৎসাটা দেওয়া সম্ভব? এটা মোটেই সম্ভব না। এক কথায় জবাব যে 200 রোগী একজন ডাক্তার দেখতে পারে না। তার তো কর্মঘণ্টা হলো 7 ঘন্টা বা 8 ঘন্টা ধরেন। 8 ঘন্টায় আমরা সাধারণত প্রাইভেট হাসপাতালগুলোতে, যেমন আমার হাসপাতালের কথা যদি বলেন, আমরা ডাক্তারকে উৎসাহ দিই যে ঘন্টায় 6 জনের উপরে রোগী দেখবেন না। 6 জন, প্রতি রোগী 10 মিনিট সময় পাইতে হবে। সেই ক্ষেত্রে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। 6 থেকে 7 জন রোগী এখন দেখছে আমাদের ডাক্তাররা। তো সরকারি হাসপাতালে কেন 200 রোগী যদি থাকে? সরকারি হাসপাতালে আছে বা বিশেষ ডাক্তারের জন্য থাকতে পারে, সে জায়গায় সরকার নিয়ন্ত্রণ করা উচিত। ধরেন একজন ডাক্তার কোনোভাবেই 200 রোগীকে চিকিৎসা দিতে পারবেন না, সে জায়গায় নিয়ন্ত্রণ করতে হবে, অথবা অন্য ডাক্তারকে ভাগ করে দিতে হবে। একই বিষয়ের ডাক্তার যদি ভাগ করে দেওয়া হয়, আমি মনে করি ঘন্টায় 6 জন দেখলে যদি 5 ঘন্টা সময় সে দেখে, 5-6 30 জন রোগী দেখবে, সর্বোচ্চ 40 জন দেখতে পারে, তাহলে রোগীর চিকিৎসাটা ভালো হবে। আচ্ছা, সরকারি হাসপাতালে রোগীর ভিড়, এটা কি আসলে ব্যবস্থাপনার ব্যর্থতা বলতে পারি, নাকি অন্য কোনো কারণ? বা না, এটা হলো ব্যবস্থাপনার ব্যর্থতার চাইতে আমাদের ব্যবস্থাপনার অপ্রতুলতা। অর্থাৎ হলো যে কয়জন ডাক্তার থাকা উচিত সেই কয়জন ডাক্তার নাই, যে কয়জন নার্স থাকা উচিত সেই কয়জন নাই। যার কারণে আপনি ধরেন একজন নার্স, ইন্টারন্যাশনালি মনে হয় 4-5 জন নার্স, 4-5 জন রোগী একজন নার্স দেখবে। আমাদের এখানে যেমন 6-7 জন কে আমরা দেখতে বলি। আমরা যদি একটা নার্সকে ডিউটি দেই, তাহলে দেখা যাবে যে 5 থেকে 6টা কেবিন সে অ্যাটেন্ড করবে, এইভাবে দিই। সরকারি জায়গায় যেহেতু এখানে লোকবলের কমতিতে আছে, সেখানে 10 জন দেখতে পারে, কিন্তু একটা নার্স যদি 20 জন 30 জন দেখে, তখন কিন্তু হবে না। ডাক্তারও তাই। ডাক্তার, একজন ডাক্তার ধরেন এমবিবিএস ডাক্তার যদি হয়, মেডিকেল অফিসার, সে সারাদিন রোগীটা দেখবে, 8 ঘন্টা দেখবে, তাহলে তার 10 জনের উপরে দেখা উচিত না। সে জায়গায় তো আমাদের কমতিতে আছেই। এটা কিন্তু আসলে অনীহা না, অবজ্ঞাও না। কিন্তু যখন সীমাহীন রোগী থাকে, 200 রোগী থাকে, একজন রোগী এটা সামলাইতে পারবে না। মানে রুমে ঢোকার আগে দেখে ফেলতে হবে, বসার আগে তার ব্যবস্থাপনা লিখে ফেলতে হবে। আচ্ছা, অর্থাৎ আপনি অপ্রতুলতার কথা বলছিলেন, লোকবল সংকটের কথা বলছিলেন। ব্যবস্থাপনার চাইতে আমরা সেখানে আমাদের নজরটা আরো আমাদের বেশি দিলে হয়তো, বা আমাদের নজর বেশি দিতে হবে, মানে আমাদের লোক সংখ্যা বাড়াতে হবে। বাড়ালে, তদারকি বাড়ালে সেখানে কমতি থাকার কথা না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি যে বাজেট বাড়লেও কেন হাসপাতালের বাস্তব চিত্রটা আসলে বদলাতে দেখি না? প্রথমত হলো যে বাজেট কিন্তু স্বল্প। আপনি যদি দেখেন উন্নত বিশ্বগুলা যতটুকু ব্যয় করে, জিডিপির যে অংশটা ব্যয় করে, আমরা কিন্তু সেই অংশটা 1/3 বা অর্ধেক ব্যয় করি। তা আপনি যদি ধরেন আপনার দুপুরে লাঞ্চ করব, যদি অর্ধেক প্যাকেট থাকে লাঞ্চের, যদি আপনার ধরেন আপনি 200 গ্রাম খান, সেখানে যদি 100 গ্রাম থাকে, তাহলে কিন্তু আপনার পরিপূর্ণ পেট হবে না, পরিপূর্ণ লাঞ্চটা হবে না। সেই জায়গায় আমাদের আসলে যে বাজেট থাকা দরকার, সেই বাজেটটা উন্নত বিশ্বের মতো নাই। যার কারণে এখানে না পাওয়া, না দেওয়ার বেদনা থাকবেই। অর্থাৎ বাজেটের ঘাটতি যেটা আসার কথা, সেটা আসলে আসে না, সেই ব্যাপারটা আপনি বলছিলেন। হ্যাঁ, জি, যে বাজেট ধরেন 42,000 কোটি টাকা বাজেট, এই বাজেটটা 18 কোটি মানুষের জন্য যথেষ্ট নয়। আপনি খেয়াল করবেন যে অন্যান্য দেশে, উন্নত দেশগুলোতে, ওরা এই মুহূর্তে, আমার টোটাল ক্যালকুলেশনটা নাই, আমাদের মানে জিডিপির আমরা 1%-এর কম মনে হয় আমাদের বাজেট। তাহলে অন্যান্য দেশে কিন্তু, এখানে বিশ্বব্যাংকই বলে
বা WHO বলে যে যতটুকু আমাদের আছে তার চেয়ে 3 গুণ দেওয়ার জন্য 3 গুণ 4 গুণ দিলে পর্যাপ্ত বাজেট হবে। আচ্ছা, আমরা রোগীর অধিকার নিয়ে এত এত কথা বলি, কিন্তু সেই অধিকার আসলে বাস্তবে কতটুকু প্রয়োগ হতে দেখি আমরা? রোগীর অধিকার বলতে আমি বুঝি যে রোগীর যে চাহিদা সেটা পূরণ করা এবং সেটা সুন্দরভাবে স্মাইলিং ফেস নিয়ে পূরণ করা। দেখা যায় যে আমাদের সরকারি বেসরকারি উভয় জায়গায় যে সেইখানে রোগীদের অধিকার, যেহেতু আমাদের ডাক্তারদের সংখ্যা কম, এই জন্য তারা ফাস্টা রোগী দেখে। আবার সরকারি হাসপাতালে সিট সংখ্যা কম, সিট পায় না। বেসরকারিতে আমরা টাকা নেই। সব কিছু মিলে একটা কিন্তু না পাওয়া না দেওয়ার বেদনা আছে, যার কারণে এখানে অধিকার বঞ্চিত হচ্ছে। যদি পর্যাপ্ত বাজেট থাকে, পর্যাপ্ত লোকবল থাকে, বিশেষজ্ঞ ডাক্তার থাকে, তাহলে এই জায়গা থেকে আমরা বেরিয়ে যেতে পারবো। আর আনুষঙ্গিক তো কিছু আছেই, যেমন বিহেভিয়ারটা আমাদের আরো ভালো করতে হবে। যেন একটা রোগীকে যদি আমরা একটু স্মাইলিং ব্যবহার করি, আমাদের ব্যবহারটা আমাদের হ্যাঁ মমতাময়ী ব্যবহার যদি করি, তাহলে এই রোগীটা কিন্তু আমাদের প্রতি আস্থা রাখবে। সেই জায়গায় আমরা আমাদের কমতি আছে কেন? আমাদের লোক সংখ্যা কম এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র কম। একটা ধরেন সরকারি হাসপাতালে অপারেশন হইলে 10 দিন 15 দিন 1 মাস অপারেশনের ডেট পায় না, এটা তো একটা বেদনা আছে। সেইখানে দিনের পর দিন যদি ঘুরতে থাকে তাহলে হবে না। আরও কিছু আছে যে সরকারের সাপ্লাই নেই। ধরেন একটা স্টান্টিং করবে, মানে ওই যে হার্টের রিং লাগাবে, রিং তো সরকারিভাবে পর্যাপ্ত নয়, যার কারণে একটা প্রান্তিক লেভেলের মানুষ এসে, গরিব মানুষ এসে কিন্তু সেই রিংটা অ্যাভেলেবল পায় না, আর টাকা সংগ্রহ করতে করতেও সে নিঃস্ব হয়ে যায়, সে মৃত্যুর কোলেই যায়। অর্থাৎ যারা চিকিৎসা দরকার কিন্তু তারা তুলনামূলকভাবে তারা একটু খারাপ অবস্থায় আছেন, তাদের জন্য চিকিৎসা ব্যবস্থাটা আসলে অনেক অনেক বেশি কষ্টের হয়ে যায়, এই চিকিৎসা পাওয়ার যে বিষয়টা। আচ্ছা, আমরা মাঝে মাঝে দেখি যে ভুল চিকিৎসা হয়, এই ভুল চিকিৎসার দায়টা আসলে কে নেবে? ব্যক্তি চিকিৎসক নেবে নাকি পুরো ব্যবস্থাটা এই দায়টা নেবে? ভুল চিকিৎসাটা আপনি দেখবেন এটা কমে গেছে। ভুল কিন্তু পৃথিবীতে আছে, শুধু বাংলাদেশই না, ভুল পৃথিবীতেই আছে চিকিৎসা বিজ্ঞানে। আমরা একটা জরিপ দেখেছিলাম, যেমন একটা হিস্টোপ্যাথোলজি আমাদের একটা রিপোর্ট হয় যে অপারেশনের পরে ওইটা টেস্ট করে দেখে ক্যান্সার না টিবি হয়েছে এরকম বা নর্মাল আছে, এরকম একটা রিপোর্ট দেখেছিলাম যে আমেরিকাতেও 59টা রিপোর্টের মধ্যে একটা রিপোর্ট ভুল হয়। তা আমেরিকাতে যদি ভুল হয়, বাংলাদেশে হওয়াটা আরও স্বাভাবিক। তবে ভুলের মাত্রা আমাদের দেশে কমে গেছে। সেই জায়গায় আমি একজন বেসরকারি প্রতিষ্ঠান আমি চালাই, সেই ক্ষেত্রে আমি আমাদের কনসালটেন্টদের বলি যে কোনো সিরিয়াস রোগী একা দেখবেন না, বোর্ড করে দেখেন, 2-3 মিলে দেখেন। সেখানে কিন্তু আমার আলোক হাসপাতাল খুব সাকসেসফুলি আগাচ্ছে। আচ্ছা, ঝুঁকি না নেওয়ার কথা, ঝুঁকি না, আমি তদারকি করি। আমি যতটুকুই বুঝি, কোনো মাল্টি অর্গানিক ফেলুর, যেমন ডায়াবেটিক আছে, হার্টের রোগী, তার অপারেশন করতে হবে, তার বয়স বেশি, অবশ্যই 3-4 জনের একটা বোর্ড করে আমরা অপারেশনের সিদ্ধান্ত নিই। অর্থাৎ ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। আচ্ছা, আমরা আমার একটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতির পরে ফিরে এসে আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করতে চাই আপনার সাথে। দর্শক, আমাদের সাথে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে থাকুন। বিরতির পরে আবারও আমরা ফিরে আসছি আমাদের অতিথিদের সাথে। ফিরে এসে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। কথা বলছিলাম স্বাস্থ্য ব্যবস্থায় রোগীর অধিকার কোথায়, এই বিষয় নিয়ে কথা বলছিলাম মোহাম্মদ লোকমান হোসেনের সঙ্গে। তিনি আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। আচ্ছা, এবার একটু যেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই, ভুল চিকিৎসা নিয়ে আমরা কথা বলছিলাম। আসলে চিকিৎসার ক্ষেত্রে ভুলগুলো কেন হয়? আপনি যে ব্যবস্থাপনার দায়িত্বে আছেন বা আপনার তদারকিতে আসলে এই বিষয়গুলোকে কিভাবে আপনারা দেখেন বা মূল্যায়ন করেন? আমি একজন ব্যবস্থাপনা করি একটা হাসপাতালের। এক কথায় যদি বলি, ভুলের সংখ্যা কমে যাচ্ছে। আচ্ছা, এখন ভুল চিকিৎসার সংখ্যাটা কমে যাচ্ছে। কেন ভুল কেন হয়? ভুল হলো যদি রিপোর্ট ভুল হয়, অথবা যে ইনভেস্টিগেশনটা করব যথোপযুক্ত জায়গায় যথোপযুক্তভাবে যদি রিপোর্ট টেস্টটা তৈরি করা হয়, টেস্টটা ভুল আসতে পারে। যেমন মনে করেন একটা ইকোকার্ডিওগ্রাফি হবে, একটা ইকোকার্ডিওগ্রাফি
এটা করার জন্য এটা অ্যাডাল্ট পেশেন্ট বা বাচ্চা পেশেন্ট যদি হয়, একটা নির্দিষ্ট গ্রেডের মেশিন আছে। সব মেশিনটাই ওই ইকোকার্ডিওগ্রাফিটা হবে না, এবং নির্দিষ্ট ডাক্তারও আছে। সব ডাক্তারই ইকোকার্ডিওগ্রাফি পারে না, সেই ক্ষেত্রে ভুল হওয়ার চান্স আছে। আরেকটা রিপোর্ট হলো, আপনি দেখবেন আমরা মাঝে মাঝে দেখি পেপার পত্রিকায় যে 32,000 টাকার মেশিনে 1000 টেস্ট করা যায়, 100 টেস্ট করা যায়। তাই যদি হইতো তাহলে তো এত বড় বড় বিলিয়ন টাকা, মিলিয়ন টাকা ইনভেস্ট করতে হইতো না। অতএব ওই যেটার ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন নাই, ওই মেশিনে কি রিপোর্ট হবে? সেই জায়গায় আমাদের দেশে এইটা যদি সরকার তদারকি করে, যে ধরেন মেশিনারিজ বাংলাদেশে যে ঢুকবে, ইন্টারন্যাশনাল সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ হলো গ্রেডিং মেশিন পেলে, উপযুক্ত মেশিন পেলে, তাহলে টেস্টের সংখ্যাটা ভুল হওয়ার চান্স নাই। আর যখন আমাদের দেশে, আমি এটা বিশ্বাস করি যে আমাদের দেশে যে সমস্ত প্রতিভাবান ডাক্তাররা রয়েছে, আমরা যদি তাকে সঠিক রিপোর্ট দিতে পারি, তাহলে ভুল হওয়ার চান্স খুব কম। এর আগে বলেছি যে এককভাবে অনেক সিদ্ধান্ত ভুল হইতে পারে। কিছু সিদ্ধান্ত কিন্তু বড় সিদ্ধান্ত, রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত বড় টিম নেয় না, বড় বড় রাজনৈতিক ব্যক্তিরা সকল দলের মিলে একটা সিদ্ধান্ত নেয়। সেরকমভাবে চিকিৎসা বিজ্ঞানেও কিছু রোগী আছে যে হাজারে একটা দুইটা রোগী আছে বা লাখে দু একটা রোগী আছে, তাদের নিয়ে ভোট করে সিদ্ধান্ত নিতে হবে, তাহলে চিকিৎসাটা ভালো হবে। এই যে দুর্নামগুলো আছে আমাদের, যে আমরা ভুল চিকিৎসা করি, এই ভুল দুর্নাম থেকে চিরতরে বেরিয়ে যেতে পারবো। আচ্ছা, চিকিৎসা সেবাটা কি এখন মানবিক সেবা হিসেবে দেখা হয় নাকি আসলে লাভজনক ব্যবসা হিসেবে দেখা হয়? এইটা সারা পৃথিবীতেই দেখবেন যে আপনার যেখানে কাজ আছে সেখানে লাভ করতে হবে। কারণ হলো যে সরকার যদি আমাকে সাবসিডি না দেয়, আমাকে যদি, আমার তো আর্নিংটা জনগণের পয়সার থেকে, তো সেইখানে লাভজনক না, নির্দিষ্ট পরিমাণে লাভ যদি আমরা না করি, তাহলে কিন্তু আমাদের অর্গানাইজেশনটা বন্ধ হয়ে যাবে। আর সরকারের বাজেট যদি না পায়, তারাও কিন্তু মানুষের চাহিদা মিটাইতে পারবে না। অর্থাৎ এটাকে আপনাকে লাভজনক ব্যবসা না, কিন্তু লাভ তো করতে হবে। লাভ না করলে তো অর্গানাইজেশন বড় হবে না, টিকবেও না। সেই জায়গায় সরকার তদারকি করছে, এবং আমরা বিদেশের সাথে তাল মিলিয়ে, আমাদের বাংলাদেশে যত বড় বড় প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করেই রেটগুলো নির্ধারণ করা হয়, অথবা ডাক্তারদের সাথে আলোচনা করে নিজেরা কতটুকু না নিলেই নয়, সেটা কিন্তু আমরা করছি। আচ্ছা, স্বল্প আয়ের রোগী যারা আছেন, অর্থাৎ গরিব রোগী যাদেরকে বলা হয়, তাদের জন্য কি মানসম্মত চিকিৎসাটা এখন একরকমের বিলাসিতা হয়ে গেছে কিনা? এবং আরেকটা বিষয় যদি জানতে চাইবো যে যারা স্বল্প আয়ের মানুষ আছেন, তাদের চিকিৎসার জন্য আলোক হেলথ কেয়ার আসলে কি কি ব্যবস্থা করছে, বা তাদের আরো সামনে কোনো বড় কোনো কর্মসূচি বা কার্যক্রম আছে কিনা? প্রথম প্রশ্ন হলো যে গরিব মানুষ, অপেক্ষাকৃত যারা মানে নিম্ন আয়ের মানুষ, স্বল্প আয়ের মানুষ, চিকিৎসা তো সবই সমান হওয়া উচিত। সবই একই সময়ে একই অ্যাটিটিউড নিয়ে চিকিৎসাটা করা উচিত। অর্থাৎ স্বল্প আয়ের মানুষের জন্য আলাদা হওয়া উচিত নয়। দ্বিতীয় প্রশ্ন করছেন যে আলোক হেলথ কেয়ার কি করে? আলোক হেলথ কেয়ার এটা করে যে 24 ঘন্টা আমাদের বিশেষজ্ঞ ডাক্তার আছে। 24 ঘন্টা যারা ধনিক শ্রেণীর মানুষ, ধরেন আপনাকে একটা উদাহরণ দেই, যে একই ডাক্তার, সাপোজ মনে করেন একজন মেডিসিন, গাইনি বা যে কোনো একজন স্পেশালিস্ট, আমাদের এখানে সব ধরনের স্পেশালিস্ট আছে। সাধারণ রোগীদের জন্য 1012 টাকা ভিজিট, আর গরিব রোগী যারা আমাদের সাথে এনলিস্টেড, বিভিন্ন অর্গানাইজেশন, গার্মেন্টস প্রতিষ্ঠান এনলিস্টেড, তাদের জন্য 200 বা 300। আমরা বিশেষ বিবেচনায় যারা জুনিয়র কনসালটেন্ট, তাদের ভিজিট হলো 800 পাবলিকের জন্য, আর নিম্ন আয়ের মানুষের জন্য 200, আর যারা কনসালটেন্ট তাদের জন্য 300, আর এমনি হলো সাধারণ মানুষের জন্য 1000 বা 1200। অপারেশন যদি মনে করেন, আমরা নর্মাল একটা অপারেশনের উদাহরণ দিই, যে সিজারিয়ান অপারেশন বা হিস্টেকটমি, সেই অপারেশনটা যদি আমাদের এখানে প্যাকেজ থাকে 70,000, গরিবের জন্য 25 থেকে 30,000। অর্থাৎ গরিব মানুষের জন্যও কিন্তু আমরা কাজ করছি। টেস্টের বেলায় যেমন আপনাকে যদি বলি, আপনি যদি যান, আপনি একটা আল্ট্রাসাউন্ড করবেন 2000 টাকা দেয়, এটা গরিব মানুষের জন্য 1012 টাকা। একই মেশিন, একই ডাক্তার, সেখানে কিন্তু মূল্যায়নের অভাব নাই। ডাক্তার কিন্তু জানেই না সে এটা কি কম দামে আসছে না বেশি দামে আসছে। ডাক্তার তো শুধু রিসিপ্টটা পাবে, সেখানে টাকা পয়সা সে পেমেন্টটা দেখতে পারবে যে ফুল পেমেন্টই, কিন্তু যখন সে পে করবে লাস্টে রিপোর্ট নেওয়ার সময়, তখন ডিসকাউন্ট পাবে। অর্থাৎ এখানে কিন্তু ডাক্তারের যে মন মানসিকতা খারাপ হবে তা না, কিন্তু একই গরিব মানুষ, স্বল্প আয়ের মানুষ পাচ্ছে একই সেবা,
অপেক্ষাকৃত কম মূল্যে বা প্রায় অর্ধেক মূল্যে। আর আপনার মতো মানুষ যারা যাবে তারা ফুল মূল্যে আমাদের নির্ধারিত মূল্যে পাবে। অর্থাৎ আলোক হেলথ কেয়ার সবসময় মানুষের কল্যাণে কাজ করে। আচ্ছা, এবার একটু প্রচলিত যে ব্যবস্থা সেটা নিয়ে একটু কথা বলতে চাই। অনেক সময় কিন্তু আমরা খবরে পড়ে থাকি যে জ্বর হয়েছে, নাপা খেয়ে শিশু মারা গিয়েছে, এরকম আরও আনুষঙ্গিক কিছু বিষয় আমরা শুনে থাকি। মেয়াদোত্তীর্ণ ওষুধ বলি বা ভেজাল ওষুধ, নকল ওষুধ, যেটাই আমরা বলি না কেন, এই বিষয়গুলো নিয়ে আসলে আপনার কি মতামত আছে এবং রেজিস্ট্রেশন ছাড়া ওষুধগুলোর ব্যাপারে আপনি কি বলবেন? সেখানে আসলে সরকারি তদারকি কীরকম হচ্ছে, কিভাবে, বা সবকিছু মিলে একটু জানতে চাই আপনার কাছে। এইটা আমি সাধারণ মানুষ হিসেবে আমি বলবো, এটা পুরোটাই এখতিয়ার কিন্তু সরকারের। আমাদের যদি সম্পৃক্ত করে আমরা সাহায্য করতে পারবো। যেমন আমি চাই না যে ভেজাল ওষুধ খেয়ে মানুষ মারা যাক, তাহলে ভেজাল কারখানাগুলো আইডেন্টিফাই করতে হবে এবং চিরতরে বন্ধ করে দিতে হবে এবং পুরোপুরি শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি হলো আপনার রেজিস্ট্রেশনবিহীন, যেটা সরকার রেজিস্ট্রেশন দেয় না, সেটা কোনোদিনই আলোক হেলথ কেয়ার বিক্রি করে না। সেই অর্থে আমি যেহেতু বিক্রি করি না, সকলকেই বলবো রেজিস্ট্রেশনবিহীন ওষুধ থেকে আপনারা বিরত থাকেন। তবু এক ধরনের ব্যবসায়ীরা এবং ডাক্তাররা এটা লিখে থাকেন, এটা সরকারের তদারকি বাড়লে এবং পানিশমেন্ট বাড়লে এটা বন্ধ হবে। আমি মনে করি যে এইটা যদি বন্ধ না করা হয় তাহলে আমরা কিন্তু মানুষের জীবন লস করতে থাকবো। এটা অমানবিক, এটা বেদনাবিদুর, এটা আমি সাপোর্ট করি না। আচ্ছা, সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়েও কিন্তু আমরা একটা কথা বলছিলাম। চিকিৎসার যে ব্যয়ের কথা বলছিলেন আপনি, লোকবল সংকট, সব মিলিয়ে কিন্তু আমরা কথা বলছিলাম। সেক্ষেত্রে এইভাবে যদি চলতে থাকে তাহলে কি আসলে সাধারণ মানুষকে কি পুরোপুরি বেসরকারি চিকিৎসার দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা, কি মনে করেন? না, এইখানে আমি বলবো যে বেসরকারি এবং সরকারি, যেহেতু সরকার 100% মানুষকে সার্ভিস দিতে পারছে না, যার কারণে কিন্তু বেসরকারিতে যাচ্ছে। অথবা যাদের অর্থবিত্ত আছে তারা ওই ভিড়ের মধ্যে যেতে চাচ্ছে না, যার কারণে দুইটা কারণেই কিন্তু আসতেছে, আরও অন্যান্য কারণও থাকতে পারে। তো সরকারি আর বেসরকারি, সরকারের পরিপূরক হইল বেসরকারি। আমাদেরকে আরও সম্পৃক্ত করলে ভালো হবে। একটা কোট করে কথা বলি, যেমন আমাদের এই চলমান সামনে নির্বাচন হবে, বিভিন্ন দলের নেতারা বলছে যে এই বেসরকারিকে নিয়ন্ত্রিত রূপ দিয়ে বেসরকারিদের সাহায্য নিয়ে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। এটা আমি এখনও ডাইরেক্ট বললাম না, যেহেতু এটা পরে সময় মতো বলবো যে এই ব্যবস্থা হলে ভালো হবে। যেমন সরকারি জায়গায় কোনোটা নাই অথবা কোনো মেশিন নষ্ট, সেখানে যদি আমাদের মতো প্রতিষ্ঠানগুলো অ্যানলিস্টেড থাকে, অপেক্ষাকৃত কম দামেও কিন্তু সার্ভিসটা পাবে। এই ধরনের চিন্তাভাবনা কিন্তু সরকারি দলগুলোর মধ্যে আসছে। অর্থাৎ নির্বাচন হলে ভালো সরকার যদি আসে, আমাদের মনে হয় এইখান থেকে আমরা বেরিয়ে যেতে পারবো। অর্থাৎ আমরা মানসম্মত চিকিৎসা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো। আমরা ধনী গরিব এসব বিবেচনায় তো আসলে চিকিৎসাটা হয় না। একটা মানুষের রোগ হয়েছে, তার সঠিক চিকিৎসাটা পাওয়ার অধিকার কিন্তু রয়েছে, সে উচ্চবিত্ত নিম্নবিত্ত যে শ্রেণীরই হয়ে থাকুক না কেন। আমরা আশা করব আমরা সকল মানুষ যেন স্বাভাবিকভাবে মানসম্মত চিকিৎসার অধিকারটা পেয়ে থাকে। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের এই আয়োজনে এসেছেন, সময় দিয়েছেন, আপনার মূল্যবান পরামর্শ দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। জি দর্শক, আমরা কথা বলছিলাম স্বাস্থ্য ব্যবস্থায় রোগীর অধিকার নিয়ে, কথা বলছিলাম মোহাম্মদ লোকমান হোসেনের সঙ্গে। তিনি আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন নিউজের সঙ্গেই থাকবেন।